উম, ধরুন কেউ তার স্বপ্নের চাকরির একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেছে, ইন্টারভিউটাও দুর্দান্ত হয়েছে, কিন্তু ঠিক ফাইনাল রাউন্ডের আগের রাতে সে এমন একটা বোকামি করে বসল। মানে হয়তো সারা রাত মুভি দেখে সকালে অ্যালার্মটাই শুনতে পেল না। হ্যাঁ, ঠিক তাই। যার ফলে তার সব সুযোগ একদম ভেস্তে গেল। অথবা ধরুন ছুটির দিনটা খুব শান্তিতে কাটছে, কোনো কাজের চাপ নেই, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই পরিবারের কারোর সাথে একটা অপ্রয়োজনীয় ঝগড়া বাঁধিয়ে বসল কেউ। এটা কিন্তু আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় ঘটে। একদম। তো প্রশ্ন হচ্ছে, কেন মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারে? সব ঠিকঠাক চলার পর কেন আমরা হঠাৎ করে সব এলোমেলো করে দিই? মানে সাধারণত কোনো শারীরিক সমস্যা হলে এক্স-রে করে দেখা যায়, কিন্তু মনের এক্স-রেতে চোখ রাখলে এক অদ্ভুত আর ঘোলাটে সত্য ধরা পড়ে। হ্যাঁ, দেখা যায় আমরা আসলে নিজেদের ক্ষতি করতে চাই না। ঠিক, বরং আমাদের মন এক অদ্ভুত উপায়ে আমাদের বাঁচাতে চাইছে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল ব্রায়ানা উইস্টের লেখা একটি দারুণ বই, দি মাউন্টেন ইজ ইউ। চমৎকার একটি বই। এর ভেতরের মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো সত্যিই চোখ খুলে দেয়। অবশ্যই। আজকের এই নিবিড় বিশ্লেষণের লক্ষ্যটা খুব পরিষ্কার। কেন মানুষ বারবার নিজের সাফল্যের পথে নিজেই বাধা হয়ে দাঁড়ায়, যাকে আমরা সেলফ সাবোটাজ বা আত্ম-অন্তর্ঘাত বলি, আর কিভাবে এই আচরণকে আত্মনিয়ন্ত্রণে রূপান্তর করা যায়। হ্যাঁ, আর এর পেছনের বিজ্ঞানটা আসলে কি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। মানে এই বইয়ে যে পাহাড় বা মাউন্টেনের কথা বলা হয়েছে তা কিন্তু বাইরের কোনো বাধা নয়। এই পাহাড় হলো আমাদের নিজেদের ভেতরের সচেতন ইচ্ছা আর অবচেতন মনের বাধার মধ্যকার এক নীরব দ্বন্দ্ব। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ জরুরি। মানে তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়ত নিজেদের অজান্তেই নিজেদের সম্ভাবনাকে সীমিত করে ফেলছি। ঠিক বলেছেন। বাইরের পৃথিবীর সাথে লড়াই করার আগে মানুষের সবচেয়ে বড় লড়াইটা হয় তার নিজের মনের সাথে। আজকের এই আলোচনা আমাদের সেই অদৃশ্য মানসিক বাধাগুলো চিনতে সাহায্য করবে। আচ্ছা, বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। সেলফ স্যাবোটাজ বা নিজের ক্ষতি নিজে করার বিষয়টা শুনলে প্রথমেই যে কারো মনে হতে পারে মানুষটি হয়তো নিজেকে ঘৃণা করে। এটাই সাধারণ ধারণা। হ্যাঁ, অথবা ইচ্ছাকৃতভাবে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায়। কিন্তু একটু গভীরে গেলেই দেখা যায় সেলফ স্যাবোটাজ আসলে নিজেকে ঘৃণা করা নয়, বরং এটি অবচেতন মনের এক ধরনের ভুল আত্মরক্ষামূলক কৌশল। একদম সঠিক। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল যে আচরণগুলোকে আমরা নিজেদের জন্য ক্ষতিকর মনে করি, অবচেতন মন আসলে সেগুলোকে আমাদের রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে। ও আচ্ছা, তার মানে মন আমাদের বাঁচাতেই চাইছে। হ্যাঁ, বিষয়টা কিভাবে কাজ করে তা বোঝার জন্য বিখ্যাত মনস্তাত্ত্বিক কার্ল জংয়ের ছোটবেলার একটি ঘটনার দিকে তাকাতে পারি আমরা। ছোটবেলায় তিনি একবার পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। আচ্ছা। সেই মুহূর্তে তার মনে হয়েছিল যে হয়তো তাকে আর স্কুলে যেতে হবে না। এরপর থেকেই তার জীবনে অদ্ভুত একটি ব্যাপার শুরু হল। যখনই স্কুলে যাওয়ার সময় হতো বা স্কুলের কোনো চাপ থাকত, তখন কি হতো? তার অবচেতনভাবেই বারবার অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিত। একটু দাঁড়ান, তার মানে তার মস্তিষ্ক ওই অজ্ঞান হওয়াটাকে স্কুল থেকে পালানোর একটা নিরাপদ উপায় হিসেবে প্রোগ্রাম করে ফেলেছিল। ঠিক তাই। মানে মস্তিষ্ক একটা সমীকরণ তৈরি করেছিল যে স্কুল মানেই অস্বস্তি, আর অজ্ঞান হওয়া মানেই সেই অস্বস্তি থেকে মুক্তি। একদম। কার্ল জুঙ্গের ওই স্নায়বিক সমস্যা মূলত একটি অজানা ভয়ের প্রকাশ ছিল। স্কুলে যাওয়ার অস্বস্তি বা ভয় থেকে বাঁচতে তার মস্তিষ্ক এমন একটি অদ্ভুত আচরণের আশ্রয় নিয়েছিল যা তাকে সাময়িকভাবে হলেও স্বস্তি দিচ্ছিল। বুঝতে পেরেছে। মানুষ যখন তার ভেতরের আসল মানসিক সমস্যা বা ভয়গুলোর মুখোমুখি হতে পারে না, তখন অবচেতন মন এভাবেই অদ্ভুত সব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। এটি অনেকটা প্যারাশুট না খুলেই প্লেন থেকে লাফ দেওয়ার মতো। দারুণ বলেছেন। কারণ ওই প্লেনের ভেতরে বসে অজানা আতঙ্কে বা দমবন্ধ করা পরিস্থিতিতে ভোগার চেয়ে খোলা বাতাসে লাফ দেওয়াটাকে মানুষটির অবচেতন মন হয়তো বেশি নিরাপদ মনে করছে। হ্যাঁ, সাময়িকভাবে সেটা একটা মুক্তির অনুভূতি দেয়। যদিও পরিণতি ভয়াবহ হতে পারে, মাটিতে আছড়ে পড়তে পারে সে, কিন্তু লাফ দেওয়ার ওই মুহূর্তের জন্য সেটা একটা বিশাল স্বস্তি দেয়। সেলফ স্যাবোটাজ মূলত অজানা ভয়ের প্রতি মনের একটি আদিম প্রতিক্রিয়া।
মানে মানুষ যখন নিজের গভীরে লুকিয়ে থাকা ভয় বা অপূর্ণ প্রয়োজনগুলোর মুখোমুখি হতে ভয় পায় তখন এমন সব কাজ করে যা সাময়িক সান্ত্বনা দেয়। কিন্তু দীর্ঘমেয়াদে তো সেটা লক্ষ্যের দিকে এগোতে বাধা দেয়, তাই না? একদম দেয়। আর এটি কোনোভাবেই মানসিক দুর্বলতা নয়, বরং এটিকে এক ধরনের মিসগাইডেড বডিগার্ড বা পথভ্রষ্ট দেহরক্ষী বলা যেতে পারে, যে আপনাকে বাঁচাতে গিয়ে উল্টো আপনারই ক্ষতি করে বসছে। মানলাম, মন আমাদের রক্ষা করতে চায়, কিন্তু একটু গভীরে গেলে তো প্রশ্ন জাগে, ঠিক কিসের হাত থেকে রক্ষা করার জন্য মন এই অদ্ভুত খেলাগুলো খেলে? এখানেই আসে অবচেতন মনের লুকানো চুক্তির বিষয়টা। বইয়ের মতে মানুষের জীবনের বাহ্যিক সমস্যাগুলো আসলে কোনো সমস্যাই নয়, তাহলে সেগুলো কি? সেগুলো হলো লক্ষণ বা সিম্পটম। মানুষ তার অবচেতন মনের কিছু লুকানো চুক্তি বা প্রতিশ্রুতির কারণে এমন আচরণ করে। এই লুকানো চুক্তিগুলো আমাদের কোনো না কোনো অপূর্ণ মৌলিক চাহিদাকে ঢেকে রাখে। আচ্ছা, এর কোনো নির্দিষ্ট উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, যেমন বারবার নিখুঁত হওয়ার চেষ্টা বা পারফেকশনিজম, ঘন ঘন পেশা বা সম্পর্ক পরিবর্তন করা যাকে আপরুটিং বলা হয়, কিংবা নিজেকে সবসময় অতিরিক্ত কাজের মধ্যে ব্যস্ত রাখা। কিন্তু এই জায়গাটাতে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। আচ্ছা, বলুন। পারফেকশনিজম বা সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টাকে তো আমাদের সমাজে বেশ ভালো গুণ হিসেবেই দেখা হয়। ধরুন কেউ তার কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে, সে সবসময় সেরাটা দিতে চায়, তার প্রেজেন্টেশন হওয়া চাই এক্কেবারে নিখুঁত। হ্যাঁ, সমাজ তো একে বাহবাই দেয়। ঠিক, তাহলে এটাকে সেলফ স্যাবোটাজ কেন বলবো? এটা তো সাফল্যেরই একটা সিঁড়ি হওয়ার কথা। আপাত দৃষ্টিতেই পাই মনে হয়, কিন্তু পারফেকশনিজমের ভেতরের মেকানিজমটা আসলে অন্যরকম। নিখুঁত হওয়ার এই নিরন্তর চেষ্টা অনেক সময় মানুষকে নতুন কিছু শুরু করতেই দেয় না। ওহ আচ্ছা, মানে শুরু করার আগেই আটকে যাওয়া। ঠিক, এটি আসলে ব্যর্থ হওয়ার ভয়ের একটি খুব সুন্দর এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য মুখোশ। মানুষ কাজ না করার বা কোনো কিছু শুরু না করার অজুহাত হিসেবে এই পারফেকশনিজমকে ব্যবহার করে। মানে তারা নিজেদের বোঝায় যে নিখুঁত না হলে কাজটাই করবে না। একদম। তারা অবচেতনভাবে নিজেদের সাথে চুক্তি করে যে যতক্ষণ না আমি 100% নিশ্চিত হচ্ছি যে কাজটা নিখুঁত হবে, ততক্ষণ আমি কাজটা শুরুই করব না। ফলে সেই কাজটা আর কখনোই শুরু হয় না। বাপরে, তার মানে তারা মূলত সমালোচনার ভয় বা ব্যর্থতার গ্লানি থেকে বাঁচতে এই নিখুঁত হওয়ার ঢাল ব্যবহার করছে। তার ভাবছে যদি আমি চেষ্টাই না করি তাহলে তো আমি ব্যর্থ হলাম না। বিষয়টা সত্যি ভাবায়। হ্যাঁ, এটাই পারফেকশনিজমের ডার্ক সাইড। আরেকটি উদাহরণ আমার খুব চমকপ্রদ লেগেছে। যদি কারোর মূল চাহিদা হয় বিশ্বাস, আর অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে সে যদি কাউকে বিশ্বাস করতে না পারে, হ্যাঁ, তখন সে অবচেতনভাবে সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চুক্তি করে বসে। ঠিক, সে সবকিছু নিজের মতো করে চালাতে চায়, কারণ অন্য কাউকে বিশ্বাস করার ঝুঁকি সে কিছুতেই নিতে চায় না। সঠিক বিশ্লেষণ। আর এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা এবং বিশ্বাসীনতা থেকে তৈরি হয় আরেকটি বড় সেলফ সাবোটাজ, নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখার প্রবণতা। অনেকেই আছেন যারা এক মুহূর্তের জন্য খালি বসে থাকতে পারেন না। হ্যাঁ, এই অতিরিক্ত কাজের চাপ আসলে একটা ব্যথানাশকের মতো কাজ করে। নিজেকে ব্যস্ত রাখলে মানুষকে আর নিজের ভেতরের শূন্যতা বা কষ্টের অনুভূতিগুলোর মুখোমুখি হতে হয় না। তার মানে মানুষ আসলে সমস্যার সমাধান করছে না, শুধু ব্যস্ততার আড়ালে সমস্যা থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক তাই। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ধরুন কেউ এই অবচেতন বাধাগুলো বুঝতে পারল, সে পারফেকশনিজম বা ব্যস্ততার চক্র ভেঙে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালো। তখন কি হয়? তখন একটা নতুন সমস্যা শুরু হয়। হ্যাঁ, দেখা যায় অনেকেই সফলতার একদম কাছাকাছি গিয়ে বা জীবনে সব কিছু ভালো চলা শুরু হলেই আবার পিছিয়ে আসে। সবকিছু যখন দারুণ চলতে থাকে তখন তারা এমন কিছু করে বসে যা সব অর্জন নষ্ট করে দেয়। যাকে আমি শুরুতে ওই ছুটির দিনের অকারণে ঝগড়া বাঁধানোর উদাহরণ দিয়ে বলেছিলাম। এমনটা কেন হয়? এর একটি চমৎকার এবং বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন গে হেনরিক্স। তিনি একে বলেছেন আপার লিমিট বা সুখের সর্বোচ্চ সীমা। আপার লিমিট বিষয়টা আরেকটু খুলে বলবেন? মানুষের মন আসলে সীমাহীন আনন্দ বা সুখের জন্য তৈরি হয়নি। প্রত্যেকটি মানুষেরই সুখ বা ভালো থাকা সহ্য করার একটি নির্দিষ্ট সীমা আছে। যে কোনো পরিবর্তন, তা যত ভালোই হোক না কেন,
প্রাথমিকভাবে মস্তিষ্কের কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হয়। আচ্ছা। মানুষের মন আনন্দ পাওয়ার চেয়ে বরং তার পরিচিত গণ্ডি বা কমফর্ট জোনে থাকতেই বেশি পছন্দ করে, কারণ সেখানে সে জানে যে কি হতে যাচ্ছে। এটা অনেকটা ঘরের এসির থার্মোস্ট্যাটের মতো মনে হচ্ছে। থার্মোস্ট্যাট, দারুণ তুলনা তো। কিভাবে? ধরুন ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রিতে সেট করা আছে। জীবন যদি হঠাৎ খুব বেশি আনন্দময় হয়ে ওঠে, মানে ধরুন তাপমাত্রা খুব বেশি বেড়ে বা কমে যায়, তখন ওই থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। আচ্ছা। আর সেটা পরিবেশকে আবার পুরনো স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনে। মানুষ অবচেতনভাবেই এমন কিছু করে। মানে সে আবার সেই পুরনো পরিচিত জায়গায় ফিরে যায়, তা সেই পুরনো জায়গা যতই কষ্টদায়ক হোক না কেন। একদম পারফেক্ট একটা উপমা। পরিচিত কষ্ট অপরিচিত সুখের চেয়ে মনের কাছে বেশি নিরাপদ। আর এর পেছনে শক্তিশালী স্নায়বিক এবং রাসায়নিক কারণও আছে। মস্তিষ্ক নিয়ে নতুন গবেষণার কথা বলছেন তো? হ্যাঁ, মস্তিষ্কের ডোপামিন হরমোন নিয়ে নতুন গবেষণায় দেখা গেছে যে ডোপামিন আসলে কোনো কিছু পাওয়ার পর আনন্দ দেয় না। তাই নাকি? আমরা তো জানতাম ডোপামিন মানেই রিওয়ার্ড বা পুরস্কারের আনন্দ। না, ডোপামিন মূলত কিছু চাওয়ার আনন্দ বা উদ্দীপনা দেয়। বিবর্তনের দিক থেকে দেখলে ডোপামিন মানুষকে শিকার করতে বা খাবার খুঁজতে উদ্বুদ্ধ করত। এটি হল প্রত্যাশার হরমোন। ও আচ্ছা, তার মানে চেজ করা বা দৌড়ানোর আনন্দ। ঠিক। তাই মানুষ যখন বহু কাঙ্ক্ষিত কিছু পেয়ে যায়, অর্থাৎ দৌড়টা যখন শেষ হয়ে যায়, তখন ডোপামিনের মাত্রা হুট করে কমে যায় আর মস্তিষ্ক এক ধরনের শূন্যতায় ভোগে। বুঝতে পারছি। এই অবস্থায় মস্তিষ্ক একটি হোমিওস্ট্যাটিক ইম্পালস বা ভারসাম্য রক্ষার চেষ্টা করে। হোমিওস্ট্যাটিক ইম্পালস মানে হলো শরীর বা মস্তিষ্কের তার আদি অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা, তাই তো? একদম ঠিক। মস্তিষ্ক তখন ভাবে, সব চারপাশ এত শান্ত কেন? নিশ্চয়ই কোনো বিপদ লুকিয়ে আছে। মানে শান্ত পরিবেশ দেখলেই মস্তিষ্কের সন্দেহ হয়। হ্যাঁ, তখন সে শরীরকে তার পুরনো পরিচিত স্বভাবে বা মানসিক চাপে ফিরিয়ে নিতে চায়। কারণ ওই মানসিক চাপ বা লড়াই করার অনুভূতিটাই মস্তিষ্কের কাছে বেশি পরিচিত আর নিরাপদ। তাহলে এই আপার লিমিট ভাঙার উপায় কি? মস্তিষ্ক তো সবসময় পুরনো জায়গায় ফিরে যেতে চাইবে, আর ভালো কিছু ঘটলেই যদি আমরা নিজেরাই সেটা নষ্ট করে ফেলি, তবে তো মানুষ কখনোই সামনের দিকে এগোতে পারবে না। এই আপার লিমিট ভাঙার সবচেয়ে বড় শর্ত হল হঠাৎ বড় কোনো পরিবর্তন আনা যাবে না। হঠাৎ বড় পরিবর্তন আনলে কি হবে? হঠাৎ বড় পরিবর্তনে মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম, যাকে অ্যামিগডালা বলা হয়, সেটি ঘাবড়ে যায় এবং তীব্র প্রতিরোধ তৈরি করে। এর বদলে মাইক্রোশিফট বা খুব ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে অবচেতন মনকে নতুন অভ্যাসের সাথে পরিচিত করাতে হবে। মাইক্রোশিফট মানে খুব ছোট পদক্ষেপ। হ্যাঁ, ধরুন কেউ প্রতিদিন সকালে 1 ঘন্টা ব্যায়াম করার সিদ্ধান্ত নিল। মস্তিষ্ক সাথে সাথে সিগন্যাল দেবে যে না, এটা খুব কষ্টের, চলো ঘুমাই। হ্যাঁ, এটাই তো হয়। কিন্তু সে যদি প্রতিদিন মাত্র 10 মিনিট দিয়ে শুরু করে, তবে মস্তিষ্ক এই ছোট পরিবর্তনকে বিপদ হিসেবে দেখবে না। ধীরে ধীরে এই নতুন অভ্যাসটি যখন পরিচিত হয়ে উঠবে, তখন ওই থার্মোস্ট্যাটের তাপমাত্রার সেটিংটাই বদলে যাবে। দারুণ! এই ছোট ছোট পদক্ষেপগুলোই আসলে দীর্ঘমেয়াদী পরিবর্তনের চাবিকাঠি। কিন্তু মস্তিষ্ক যেহেতু সবসময় পুরনো গণ্ডিতে থাকতে চায় এবং নতুন যে কোনো কিছুকেই ভয় পায়, তাই এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। কি সেই চ্যালেঞ্জ? আমাদের বুঝতে হবে মনের কোন ভাবনাটি আসলেই সঠিক প্রবৃত্তি বা গাট ইনস্টিংক্ট, আর কোনটি কেবলই ভিত্তিহীন ভয়। এই পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। অবশ্যই। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে দেখব যে মানুষের মস্তিষ্ক হল অ্যান্টিফ্র্যাজাইল। অ্যান্টিফ্রাজাইল মানে যা ভঙ্গুর নয়। শুধু ভঙ্গুর নয় তা নয়। এই অ্যান্টিফ্র্যাজাইল শব্দটার মানে হল এটি প্রতিকূলতায় বা চাপের মধ্যে ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়। মানব মস্তিষ্ক বিবর্তিত হয়েছে জঙ্গলের বাঘ বা প্রাকৃতিক দুর্যোগের মতো বড় বড় সমস্যা সমাধানের জন্য। আচ্ছা। কিন্তু আধুনিক জীবনে যখন টিকে থাকার জন্য দৈনন্দিন বড় কোনো শারীরিক বিপদ থাকে না, তখন এই অ্যান্টিফ্র্যাজাইল মস্তিষ্ক বিরক্ত হয়ে নিজেই সমস্যা তৈরি করে নেয়। মস্তিষ্ক সবসময় সম্ভাব্য বিপদ স্ক্যান করতে থাকে। তার মানে জীবনে সবকিছু ঠিকঠাক চললেও আমরা যে অনেক সময় অযথাই দুশ্চিন্তা করি বা ছোট বিষয়কে বড় করে দেখি, সেটা আসলে আমাদের মস্তিষ্কেরই একটা কারসাজি। একেবারে তাই। কারণ তার কাছে সমাধান করার মতো কোনো আসল সমস্যা নেই। ঠিক তাই।
আর এখানেই গাট ইনস্টিংক্ট বা সঠিক প্রবৃত্তি এবং ভয়ের মধ্যে পার্থক্য করতে পারাটা জীবন রক্ষাকারী হতে পারে। সঠিক প্রবৃত্তি সবসময় শান্ত থাকে এবং বর্তমান সময়ের উপর ভিত্তি করে কাজ করে। মানে ইন্টুইশন বা প্রবৃত্তি শান্তভাবে নির্দেশ দেয়। হ্যাঁ, এটি বর্তমান মুহূর্তে কি করতে হবে তার একটি নীরব এবং স্থির নির্দেশনা দেয়। অন্যদিকে ভয় সবসময় ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। ভয় সবসময় উচ্চস্বরে বলে যে ভবিষ্যতে এই খারাপ বিষয়টা ঘটতে পারে। যাকে বইতে সাইকিক থিঙ্কিং বা মনস্তাত্ত্বিক পূর্বাভাস বলা হয়েছে। একদম। এই বিষয়টা সত্যি খুব ভাবায়। দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান মানুষরা অনেক সময়ে ফল্টি ইনফারেন্স বা ত্রুটিপূর্ণ অনুমানের শিকার হন। হ্যাঁ, অনেক সময় ছোট বিষয় থেকে বড় ভয়ের সৃষ্টি হয়। ধরুন বস অফিসে একটু গম্ভীর মুখে কথা বলেছেন, আর মানুষটি ভাবতে শুরু করল যে তার চাকরি চলে যাচ্ছে। একে হয়তো লজিক্যাল ল্যাপস বা যুক্তির বিভ্রান্তি বলা যায়, কিন্তু মস্তিষ্ক তো সারাক্ষণই সতর্ক সংকেত দিচ্ছে। এই অযৌক্তিক ভয় বা ওভারথিঙ্কিং থেকে বেরিয়ে আসার উপায় কি? ভয়কে দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হল সেই ভয়ের মুখোমুখি হওয়া, যাকে মনস্তত্ত্বে এক্সপোজার বলা হয়। ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা না করে ভয়টিকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে হবে। মানে পালিয়ে না গিয়ে ভয়ের দিকে তাকানো? হ্যাঁ, ভয়কে এড়িয়ে চললে তা অন্ধকারে আরও বড় হতে থাকে। যখন কেউ ভয়কে সামনে এনে যৌক্তিকভাবে নিজেকে প্রশ্ন করে সবচেয়ে খারাপ কি হতে পারে এবং সেটা ঘটলে আমি ঠিক কি পদক্ষেপ নেব, তখন ভয়ের ওই রহস্যময় ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। বাহ, চমৎকার কৌশল। বর্তমান মুহূর্তের সত্যকে স্বীকার করে নেওয়াই হলো এই সাইকিক থিঙ্কিং থেকে মুক্তির উপায়। ঠিক তাই। আর এই ভিত্তিহীন ভয় এবং অতীতের ট্রমা থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার অতীতকে সঠিক উপায়ে বিদায় জানানো। এখানেই প্রয়োজন পড়ে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তার। বইটিতে আবেগকে একটি ইমেলের ইনবক্সের সাথে তুলনা করা হয়েছে, যা বেশ অসাধারণ একটি ধারণা। হ্যাঁ, অনেকেই মনে করেন আবেগকে চেপে রাখলে বা অবদমন করলে তা একসময় এমনিতেই হারিয়ে যায়। কিন্তু বাস্তবে তো তা হয় না। না, সেগুলো শরীরের ভেতরে জমা হতে থাকে। প্রতিদিন মানুষের মনে অসংখ্য ইমেলের মতো আবেগ আসে। সেগুলো না পড়লে, মানে আবেগগুলোকে অনুভব না করলে ইনবক্স একদম জ্যাম হয়ে যায়। আর ট্রমা তো শুধু মনের বিষয় নয়, এটি শারীরিকভাবেও মানুষের মস্তিষ্কের গঠন পরিবর্তন করে দেয়, তাই না? একদম। অবদমিত আবেগগুলো শরীরের স্নায়ুতন্ত্রকে সারাক্ষণ একটি মৃদু ফাইট অর ফ্লাইট বা লড়ো অথবা পালাও মোডে আটকে রাখে, আচ্ছা। যার ফলে পেশিতে টান, অকারণ ক্লান্তি বা বুকে ভারী অনুভূতির মতো শারীরিক সমস্যা দেখা দেয়। তার মানে মনের ওই জমাট বাঁধা আবেগগুলোই শরীরের ব্যথা বা ক্লান্তি হয়ে প্রকাশ পায়। এগুলো থেকে মুক্তির উপায় হিসাবে ইমোশনাল ভ্যালিডেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, নিজের আবেগকে বৈধতা দেওয়া। অর্থাৎ নিজের আবেগকে স্বীকার করে নেওয়া এবং সেটি অনুভব করার অনুমতি দেওয়া। সমাজে তো প্রায়শই শেখানো হয় যে আবেগ দেখানো বা কষ্ট পাওয়াটা দুর্বলতা। যা একেবারেই ভুল একটা ধারণা। ঠিক, কষ্ট বা রাগ হলে সেটা সম্পূর্ণভাবে অনুভব করতে দেওয়াটাই হল সুস্থতার বা হিলিংয়ের প্রথম ধাপ। এবং এই নিরাময় প্রক্রিয়ায় একটি চমৎকার ভিজুয়ালাইজেশন বা কল্পনার কৌশলের কথা বলা হয়েছে বইটিতে। সেই ইনার চাইল্ডের বিষয়টা তো। হ্যাঁ, মানুষ কল্পনা করতে পারে যে তার বর্তমান বা ভবিষ্যতের একটি পরিণত ও শক্তিশালী সত্তা তার অতীতের আহত সত্তাকে বা ইনার চাইল্ডকে দিক নির্দেশনা দিচ্ছে। দারুণ একটা কনসেপ্ট। এই কল্পনার মাধ্যমে মানুষ অতীত ট্রমাগুলোকে নতুন একটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারে এবং অতীতের সেই ভয় পাওয়া শিশুটিকে আশ্বস্ত করতে পারে যে এখন আর ভয়ের কিছু নেই, এখন সবকিছু সামলে নেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? মানে বর্তমান পপ কালচারে একটা কথা খুব শোনা যায়, গ্লো আপ। হ্যাঁ, খুব জনপ্রিয় শব্দ এখন। অনেকেই মনে করেন অতীতে যারা আঘাত করেছে বা ছোট করেছে তাদের ভুল প্রমাণ করাই হলো জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ। নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে অতীতের মানুষেরা আফসোস করে। কিন্তু এই বিশ্লেষণ অনুযায়ী আসল রূপান্তর তো সেটা নয়। না, আসল হিলিং তো তখন হয় যখন অতীতের ওই মানুষদের কথার মনেই পড়ে না। এটি একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করে। আসলেই নিরাময় বা হিলিং মানে কি? অনেকেই ভাবেন হিলিং মানে আগের মতো হয়ে যাওয়া। মানে ভাঙার আগের অবস্থায় ফিরে যাওয়া। একদম। কিন্তু বাস্তব হল কোনো কিছু ভেঙে যাওয়ার পর জোড়া লাগলে
তা ঠিক আগের মতো থাকে না। হিলিং মানে হল নিজেকে ভেঙে সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী এক সত্তায় পরিণত করা। অসাধারণ বলেছেন। যখন কারো ভবিষ্যৎ তার অতীতের চেয়ে বেশি আকর্ষণীয় আর অর্থবহ হয়ে ওঠে, তখন অতীতের আঘাতগুলোর আর কোনো ক্ষমতা থাকে না। সত্যিকারের গ্লো আপ বাইরের কোনো চাকচিক্য নয়, ঠিক। বরং এটি হল ভেতরের মানসিক শান্তি এবং পূর্ণতা, যেখানে অন্য কাউকে প্রমাণ করার কিচ্ছু থাকে না। আজকের এই দীর্ঘ এবং নিবিড় আলোচনা থেকে আমরা একটি চমৎকার জায়গায় এসে পৌঁছেছি। এর মূল নির্যাস হল সাফল্যের পথে সবচেয়ে বড় পাহাড়টি বাইরের কোনো বাধা নয়, বরং মানুষের নিজেরই মন। একদম। বাইরের কোনো পাহাড়কে জয় করার প্রয়োজন নেই, জয় করতে হবে নিজেকে। অতীতের ট্রমা, অবচেতন মনের ভিত্তিহীন ভয় আর ওই পরিচিত গণ্ডিতে থাকার আরামদায়ক প্রবণতা বা কমফোর্ট জোন, এগুলো থেকে বেরিয়ে আসার মাধ্যমেই জীবনের আসল সম্ভাবনাকে উন্মোচন করা সম্ভব। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তা আমাদের এই শিক্ষায় দেয় যে সেলফ সাবোটেজ কোনো অসুখ নয়, এটি একটি জরুরি বার্তা। এটি বলছে যে মানুষের ভেতরে এমন কিছু অপূর্ণ জায়গা আছে যার যত্ন নেওয়া প্রয়োজন। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নতুন অভ্যাস গড়ে তোলাই হল নিজেকে জয় করার মূল মন্ত্র। আজকের এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের ভাবনার জগতে নাড়া দেওয়ার জন্য একটি চমকপ্রদ প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো সরাসরি বইটিতে সেভাবে বলা হয়নি, কিন্তু পুরো বিষয়বস্তুর সাথে গভীরভাবে যুক্ত। বলুন। ভেবে দেখুন তো, কি হবে যদি আমরা জানতে পারি যে আমাদের বর্তমান জীবনের যে আরামদায়ক গণ্ডি বা কমফোর্ট জোনটিকে আমরা এত তীব্রভাবে রক্ষা করার চেষ্টা করছি, সেটি আসলে একটি অদৃশ্য খাঁচা। আর যে ভয়টির মুখোমুখি হতে আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, ঠিক সেই ভয়টির ভেতরেই লুকিয়ে আছে আমাদের প্রকৃত স্বাধীনতা আর নিরাময়ের চাবিকাঠি। এই প্রশ্নটি হয়তো মানুষের ভেতরের পাহাড়টিকে নতুন করে চিনতে এবং তা অতিক্রম করতে সাহায্য করবে।